আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুরু করতে যাচ্ছি আজকে। হ্যাঁ, আমাদের গত দিনের আলোচনা যেখানে শেষ ছিল, আর আমাদের আলোচনার বিষয়ে আজকে যেটা হওয়ার কথা ছিল সেটা হলো কি অভিকর্ষ বল এবং এর সাথে আহ, সংশ্লিষ্ট অন্যান্য সবকিছু আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা দেখি। আমরা গত দিনে নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছিলাম, তাই না? এবং সেখান থেকে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা হলো কি যে এফ কোস জি এম ওয়ান এম টু বাই কি আর আর স্কোয়ার। আর স্কোয়ার, এই সূত্রটা ছিল গতদিন, তাই না? তো এখান থেকে বহু নির্বাচনী কিছু প্রশ্ন হয়, যেমন আমরা এই সূত্রটা পেয়েছিলাম কিভাবে? যে প্রথমে আমরা দেখেছিলাম যে এই বলটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তাই না? তার মানে বস্তুদ্বয়ের ভরের গুণফল যত বেশি হবে, মহাকর্ষ বলও তত বেশি হবে। তো এখন যদি প্রশ্ন করা হয় যে বস্তু দুটির প্রত্যেকের ভর দ্বিগুণ করা হলো, তাহলে বল কত গুণ হবে? তাহলে দেখো, একটা বস্তুর ভর ছিল M1 আর একটা বস্তুর ভর ছিল M2। তো দ্বিগুণ যদি করি তাহলে কত হবে? 2M1 ইন্টু কত, 2M2, তাই না? তাহলে কত হলো? 4M1 M2। তাহলে এইখান থেকে আমরা বলবো যে মহাকর্ষ বল কয় গুণ হবে? 4 গুণ হবে। হ্যাঁ, তাহলে দুটি বস্তুর প্রত্যেকের ভর যদি দ্বিগুণ করা হয়, তাহলে মহাকর্ষ বল হবে কয় গুণ? 4 গুণ, অর্থাৎ বলটা বৃদ্ধি পাবে। আর যদি বলা হয় যে বস্তুদের প্রত্যেকের ভর যদি অর্ধেক করা হয়, তাহলে আগে ভর ছিল M1, অর্ধেক করলে কত হবে? M1/2। আর অপর বস্তুটার ভর কত ছিল? M2, তার ভর যদি অর্ধেক করো তাহলে M2/2। তাহলে কত হলো দেখো দেখি, 1/4 M1 M2। তার মানে যে বস্তুদের প্রত্যেকের ভর যদি অর্ধেক করা হয়, তাহলে মহাকর্ষ বলটা হবে কত? 1/4। 1/4। এগুলো, এই প্রশ্নগুলো মূলত বহু নির্বাচনীতে এসে থাকে। হ্যাঁ, ঠিক একইভাবে যে আমরা আরেকটা দেখেছিলাম, তাই না, যে এফ সমানুপাতিক কি 1/r²। তার মানে আরটা তো মধ্যবর্তী দূরত্ব ছিল। তো দূরত্ব যত বেশি হবে, তোমার বলের মানটা তত কি হবে? কম হবে। দেখো, আর এর মান বাড়লে এফ এর মানটা কমে যাবে, আর আর এর মান যত কম হবে এফ এর মান তত কি হবে? বেশি হবে। তো এখন যদি বলা হয় দূরত্বটা যদি দ্বিগুণ করা হয়, তাহলে মহাকর্ষ বল কিরূপ হবে? তাহলে দ্বিগুণ যদি করো তাহলে কত হবে? দেখো, আগে তো ছিল আর, দ্বিগুণ করলে কত হবে? 2r² হবে না? তাহলে কত হবে দেখো, যে 1/4 ইন্টু 1/r²। তার মানে মহাকর্ষ বলটা 1/4 হবে। তার মানে দূরত্ব যদি দ্বিগুণ করো, তাহলে মহাকর্ষ বল হবে কত? 1/4। আবার যদি এরকম হয় যে দূরত্বটা যদি অর্ধেক করো, দূরত্বটা অর্ধেক করো, মানে আগে তো আর ছিল, এখন অর্ধেক করলা, হ্যাঁ, তার মানে কি বলটা বেশি হওয়ার কথা না? দেখো কিভাবে হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আগে ছিল আর, অর্ধেক করলে কত হচ্ছে? r/2, এত কি হোল স্কোয়ার, এই তো। তাহলে 1/r²/4। তার মানে 4 ইন্টু 1 বাই কি r²। তার মানে দুটি বস্তুর মধ্যকার দূরত্ব যদি অর্ধেক করো, তাহলে বলটা হবে কত? 4 গুণ। 4 গুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, এইভাবে খুব সহজে আমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। হ্যাঁ, ঠিক কিভাবে যদি বলা হয় যে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 1/3 যদি করা হয়, হ্যাঁ, মানে 3/1 আগে ছিল আর, এখন 3/1 করলে কত হবে? r/3। তাহলে কত হয় দেখো দেখি, 1/r/3, এত হোল স্কোয়ার। তার মানে কত হবে দেখো, 1/r²/3, তিনে কত? 9। তার মানে 9 ইন্টু 1 বাই কি r², এই তো। তার মানে মধ্যবর্তী দূরত্ব যদি 1/3 করা হয়, অর্থাৎ 3/1 যদি করা হয়, তাহলে বলটা হবে কয় গুণ? 9 গুণ বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে যদি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 1/4 করা হয়, অর্থাৎ 4/1, তাহলে বল কত গুণ হবে? একটু ঝটপট কে বলতে পারবে বলটা কত গুণ হবে? আগে দূরত্ব ছিল আর, এখন 4/1। তাহলে কত হয় দেখো দেখি, r², 4 4 কত? 16। তার মানে 16 ইন্টু 1/r²। তার মানে বলটা কত গুণ হচ্ছে?
16 গুণ। অর্থাৎ দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 1/4 করা হয়, তাহলে মহাকর্ষ বলটা 16 গুণ বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছেন তো নাকি? নাকি বুঝতে পারোনি এখনো? কি বুঝতে পারছেন? কি কোনো সাউন্ড নেই কেন? জি, হ্যাঁ। তো বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে যদি বুঝতে পারো। তো আজকে আমরা যেটা পড়বো, যে সেটা হলো যে অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, আজকে আমাদের নতুন আলোচনা হবে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ পড়ার আগে আগে অভিকর্ষ বল সম্পর্কে আমরা পড়বো। হ্যাঁ, অভিকর্ষ বল, বা শুধু অভিকর্ষ হতে পারে, বা অভিকর্ষ বল হইতে পারে। অভিকর্ষ বল। আমরা তো গতদিনে মহাকর্ষ পড়েছি, তাই না? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর যে মধ্য, যে বলে একে অপরকে আকর্ষণ করে তাকে কি বলছি আমরা? মহাকর্ষ বল বলছি। কিন্তু দুটি বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, তাহলে সেটাকে আমরা মহাকর্ষও বলতে পারি, আবার অভিকর্ষও বলতে পারি। তার মানে কি, দুটি বস্তুর মধ্যে যদি একটি মাত্র পৃথিবী হয়, দুটি বস্তুর মধ্যে একটি পৃথিবী, তাহলে আমরা এটাকে একটু আলাদাভাবে বলবো যেটা অভিকর্ষ। আসলে সকল অভিকর্ষই কি মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ কি না অভিকর্ষ না। যেমন যে ধরো যে এরকম সূর্য, সূর্য আর চাঁদের মধ্যে যে আকর্ষণ, এটাকে আমরা কি বলছি? মহাকর্ষ, তাই না? এটাকে কি বলছি? মহাকর্ষ। আবার যে এটাকে কি বলতে পারি আমরা? সূর্য যোগ মঙ্গল গ্রহ, এটাও কি? এটাও মহাকর্ষ। আবার দেখো, সূর্য, সূর্য যোগ পৃথিবী, এটাকে আমরা কি বলতে পারি দেখো? এটাকেও আমরা বলতে পারি মহাকর্ষ। কেন? দেখো যে মঙ্গল যেমন একটা গ্রহ, পৃথিবীও তো একটা গ্রহ। তাহলে সূর্য আর মঙ্গলের যে আকর্ষণ বলটা যদি মহাকর্ষ হয়, তাহলে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ বলটাও কি মহাকর্ষ। কিন্তু এখানে আমরা একটু আলাদাভাবে আইডেন্টিফাই করতেছি যে দুটোর মধ্যে যদি একটা পৃথিবী হয়, তাহলে সেটাকে কি বলছি আমরা? অভিকর্ষ বলছি। হ্যাঁ, তাহলে যে পৃথিবী এবং একটা টেবিল, পৃথিবী এবং যে তোমার পড়ার যে টেবিলটা রয়েছে, এই দুটোর মধ্যে যে আকর্ষণ, সেটাকে কি বলবো? মহাকর্ষ বলবো কি? মহাকর্ষ বললে কিন্তু ভুল হবে না। কিন্তু আমরা একটু একটু শুধু একটু আলাদাভাবে বলতে চাই যে এটাকে কি বলবো? অভিকর্ষ। অভিকর্ষ। তাহলে দুটি বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, তাহলে এই পৃথিবী আর ওই বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ, এটাকে বলছি আমরা কি? অভিকর্ষ। হ্যাঁ। আর অভিকর্ষ বল বলতে তাহলে কি বুঝি? যে পৃথিবী আর অন্য কোনো বস্তুর মধ্য, যে যে বল একে অপরকে কি করে আকর্ষণ করে, তাকে বলছি কি? অভিকর্ষ বল। তো অভিকর্ষ বলের সংজ্ঞাটা আমরা আরেকটু ভালোভাবে বলতে পারি এভাবে, যে কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে, অভিকর্ষ বল বলে। হ্যাঁ। আর মূলত পৃথিবীর যে আমাদের যে ওজন, আমরা যে ওজন কথাটা ব্যবহার করেছিলাম এর আগে, ডব্লিউ সমান কি? mg, তাই না? এই যে যেটা আমরা ওজন বলছি, এটাই মূলত কি? অভিকর্ষ বল। ওজনটাই মূলত কি? অভিকর্ষ বল। তার মানে অভিকর্ষ বল এবং ওজন একই জিনিস। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে আমরা একটু দেখব যে যে অভিকর্ষ ত্বরণ যেটা নিয়ে যেটা পড়তে চাইছিলাম। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। ত্বরণ সম্পর্কে তো আমরা জানি। হ্যাঁ, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলছি আমরা? ত্বরণ বলছি, তাই না? তো কোনো বস্তু যখন এভাবে অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে যখন পড়তে থাকে, তখন বস্তুটার বেগ কি হয়? ধীরে ধীরে বাড়তে থাকে। হ্যাঁ। তো এক্ষেত্রে বস্তুটির মধ্যে যে ত্বরণটা হয়, সেটাকে কি বলছি আমরা? অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে পরন্ত কোনো বস্তুর ত্বরণকে, বা পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। দুইভাবে বলতে পারো, যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অথবা এইভাবেও বলতে পারো যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে কোনো বস্তুর ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বলে। তবে প্রথমটা যদি বলো তাহলে সবচেয়ে বেশি ভালো হয়।
যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। একে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের জি দ্বারা প্রকাশ করি। এক বড় হাতের জি কিন্তু মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক, আর এই ছোট হাতের জি হলো কি? অভিকর্ষ ত্বরণ। তো পরীক্ষায় এরকম মাঝে মাঝে এরকম প্রশ্ন হয়, জি ও জি এর মধ্যে পার্থক্য লিখো, জি ও এই বড় হাতের জি এর মধ্যে পার্থক্য। তার প্রথমত আমরা লিখতে পারি এইভাবে, যে জি হলো অভিকর্ষ ত্বরণ। হুম? সংজ্ঞাটাও বলতে পারো। সংজ্ঞাটা কি বলবান, কি কি বলবে? যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আর অন্যদিকে বড় হাতের জি এর যে সংজ্ঞা সেটা কি বলবো? যে 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর হতে 1 মিটার দূরে রাখলে এরা যে বলে পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যাগত মানকে মহাকর্ষ ধ্রুবক জি বলে। ঠিক আছে না? তারপর 2 নম্বরে লিখতে পারো যে জি এর মান পরিবর্তিত হয়, স্থানভেদে জি এর মান পরিবর্তিত হয়। আর অন্যদিকে মহাকর্ষ ধ্রুবক জি এর মান স্থানভেদে কি হয় না? পরিবর্তিত হয় না। এই যে দুটো পার্থক্য, এই দুটো লিখতে পারলেই যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা এখন পড়বো যে অভিকর্ষ ত্বরণের রাশিমালা। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণের রাশিমালা আমরা পড়বো। এখন এটা পড়ার জন্য আমরা একটু, আচ্ছা, এখানে দেখো যে যেটা দেখতে পাচ্ছ সেটা ধরো যে তোমার পৃথিবী, আমরা ধরে নিচ্ছি কি এটা পৃথিবী, এবং পৃথিবীর ভর হলো এম, বড় হাতের এম। পৃথিবীর তো ভর আছে একটা, তাই না? আর এই যে ছোট আর একটা বস্তু দেখছি, এটা পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তু। আর এটুকু হলো কি পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর। কয়েকটা জিনিস বলেছি, একটা হলো পৃথিবী যার ভর হলো কি বড় হাতের এম, আর আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর ছোট হাতের এমটা হলো যে পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তু। আচ্ছা, এখন দেখো নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে যে পৃথিবী এবং ওই যে বস্তুটা এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে না? তাহলে সেই আকর্ষণ বলটা কত হলো? তার নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে কি জানো? এফ সমান জি। তাহলে একটা ছিল M1 আর একটা ছিল M2। তাহলে এখানে M1 এর পরিবর্তে আমরা লিখবো বড় হাতের এম অর্থাৎ পৃথিবীর ভর, আর আরেকটা কি বস্তুর ভর ছোট হাতের এম। আর এদের মধ্যবর্তী দূরত্ব কত? আর। তাহলে আমরা এখানে লিখলাম কি, লিখতে পারি আর স্কোয়ার। কিভাবে লিখলাম এটা? নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে, হ্যাঁ, যেটাকে আমরা কি বলছি মহাকর্ষ বল, মহাকর্ষ বল। আচ্ছা, আবার দেখো ওই যে পৃথিবীটাকে, এই সরি বস্তুটাকে পৃথিবী আবার কি করছে? তার নিজের দিকে আকর্ষণ করছে। হ্যাঁ, যেটাকে আমরা কি বলি? অভিকর্ষ বল বলি। হ্যাঁ, কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে কি করে আকর্ষণ করে তাকে বলছি আমরা কি? অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল কত হবে? অভিকর্ষ বল, অভিকর্ষ বল ওই যে বলছিলাম অভিকর্ষ বল এবং ওজন একই জিনিস। হ্যাঁ, তাহলে এফ সমান আমরা লিখতে পারি কি এম জি, যেখানে জিটা কি অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, তাহলে এই দুটো সমীকরণকে আমরা এই লিখতে পারি এভাবে। তাহলে দেখো এখানে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বলের মান দুটো কি পরস্পর সমান। তাহলে 1 ও 2 নং সমীকরণ অন্তে আমরা লিখতে পারি যে এম জি সমান কি জি এম এম বাই কি আর স্কোয়ার। তো এখান থেকে দেখো উভয় পক্ষ থেকে ছোট হাতের এম অর্থাৎ বস্তুর ভর এটা বর্জন হয়ে যায়। তাহলে জি সমান কি থাকলো? জি এম বাই কি আর স্কোয়ার। এটাই হলো তোমার অভিকর্ষ ত্বরণের রাশিমালা। জি সমান জি এম বাই
আর স্কোয়ার। তাহলে এই সমীকরণে দেখো, এই যে 3 নাম্বার সমীকরণের কথা বলছি আমি, এখানে দেখো যে বস্তুর ভর ছোট হাতের এম কি আছে? বস্তুর ভর ছোট হাতের এমটা কিন্তু নেই, মানে অনুপস্থিত রয়েছে। তার মানে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর কি করে না, নির্ভর করে না। তাহলে কার কার উপর নির্ভর করে দেখো, জি এর উপর, এম এর উপর আর আর এর উপর, এই তো। এই তিনটার মধ্যে আবার দেখো, জি তো মহাকর্ষ ধ্রুবক, তার তো নির্দিষ্ট মান রয়েছে। আবার এম, এম বড় হাতের এমটা কি ছিল, পৃথিবীর ভর। এখন পৃথিবীর ভরও তো নির্দিষ্ট, তাই না? তুমি এখান থেকে 5 টন মাটি সরিয়ে কি অন্য কোথাও রাখতে পারবে? কোথাও রাখতে পারবে না, পৃথিবীর মধ্যেই রাখতে হবে। তার মানে এম এর মানটাও নির্দিষ্ট, মানে পৃথিবীর ভরটাও ধ্রুবক। শুধুমাত্র পরিবর্তন হইতে পারে এই পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্বটা, হ্যাঁ। অর্থাৎ ভূপৃষ্ঠের সব জায়গা কিন্তু একই লেভেলে না। এখন ধরো যে তুমি বাসায় রয়েছো, যে তোমার পৃথিবীর কেন্দ্র থেকে ওই যে তোমার ভূপৃষ্ঠের যে দূরত্ব, এখন তুমি পাহাড়ের মাথায় উঠছো, চূড়ায় উঠছো, তাহলে একই দূরত্ব হবে কি? একই দূরত্ব কখনোই হবে না। তো একমাত্র পরিবর্তন হইতে পারে কোনটা, এই যে আর এর মানটা। এই জন্য অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। তার মানে কি, যে অভিকর্ষ ত্বরণটা সবসময় দূরত্বের উপর নির্ভর করবে, বস্তুর ভরের উপর নির্ভর করে না। তো অনেক সময় এরকম নাম্বারে চলে আসে প্রশ্নটা, যে দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। অথবা এইভাবেও বলতে পারে যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে কিনা ব্যাখ্যা করো। তাহলে আমাকে এইভাবে বিশ্লেষণ করে দেখাইতে হবে, হ্যাঁ, 2 নম্বরের জন্য হলেও দেখাইতে হবে। আচ্ছা, এটা বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? না স্যার। হ্যাঁ। তাহলে আমরা এখানে দেখছি যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে কার উপরে? আর এর উপরে, হ্যাঁ। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র হতে বস্তুর দূরত্ব পর্যন্ত। আচ্ছা, এ তো গেল আমাদের অভিকর্ষ ত্বরণ, তাই না? এখন যদি এরকম হয়, এখন দেখো যে এই যেটা গতদিনে বলেছিলাম, যে পৃথিবী পৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া হবে অভিকর্ষ ত্বরণের মানটা তত কি কমতে থাকবে। আবার ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলেও অভিকর্ষ ত্বরণের মানটা কমে। এই সমীকরণ থেকে দেখা যায় দেখো, যদি আর এর মানটা বেড়ে যায়, হ্যাঁ, আর এর মানটা যদি বাড়ে, তাহলে জি এর মানটা কি হবে, কমবে না? এই যে লব বাই হর, হ্যাঁ, আর হরের উপর আবার স্কোয়ার রয়েছে। তাহলে যে হর যত বেশি হবে, তোমার জি এর মানটা তত কি হবে, কমতে থাকবে, হ্যাঁ। আচ্ছা, এটা গাণিতিকভাবেও তোমার প্রমাণ করা যায়। গাণিতিকভাবেও প্রমাণ করা যায়, কিভাবে করা যায় দেখবে? আচ্ছা, আমরা এটা এখানেই দেখতে পারি। ধরে এটা পৃথিবী, হ্যাঁ। আর এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর পৃথিবীর ব্যাসার্ধ, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্বটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, এখন ধরো যে এম ভরের একটা বস্তু, এম ভরের একটা বস্তু, বস্তুটার ভর ধরো এম, এটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় রয়েছে। এখান থেকে এটুকু দূরত্ব কত? এইচ উচ্চতা রয়েছে, এখান থেকে এটুকু দূরত্ব। তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা জেনেছি যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান কি হয় বলো দেখি, জি এম বাই কি, আর স্কোয়ার। এটা কোথায়, এটা হচ্ছে ভূপৃষ্ঠে। এটা হলো ভূপৃষ্ঠে। এখন দেখো বস্তুটা ভূপৃষ্ঠ থেকে কত মিটার উপরে রয়েছে? আরো এইচ মিটার উপরে রয়েছে, তাই না? তাহলে এইচ মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত হবে? অতএব এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ আমি জি প্রাইম দিতে পারি, হ্যাঁ। জি প্রাইম সমান কত হবে দেখো, জি এম তো থাকলোই। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্ব কত, এখানে আর, আর ওখানে এইচ, তাহলে কত হবে, আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ ধরলাম, হ্যাঁ।
এখন 2 নং সমীকরণকে 1 দ্বারা ভাগ করি। 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। তার ভাগ করলে কি পাই দেখো, জি প্রাইম বাই জি সমান, তাহলে এখানে কত আসবে, জিএম বাই কত, আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি এর মানটা কত, এটা যেহেতু ভাগ গুণ হয়ে যাবে, উল্টে যাবে তাই না, তার উপরে আর স্কোয়ার থাকলো, আর নিচে কি আসলো, জিএম। এই তো, তাহলে এই জিএম জিএম ক্যান্সেল হয়ে যাচ্ছে তাই না। তাহলে এখানে দেখো, তাহলে জি জি প্রাইম বাই জি সমান, এখানে আমরা লিখতে পারি যে এই উপরে আর স্কোয়ার আর নিচে কত হবে, আর প্লাস এইচ হোল স্কোয়ার তাই না, আমি একবারে স্কোয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো, এটা এখান থেকে লেখা যাবে না, বা জি প্রাইম সমান জি এ আর প্লাস এইচ এত কি হোল স্কোয়ার। এখন এখানে বুঝার রয়েছে, একটু বলো, আমার সাথে কথা বলতে হবে। এখানে আর বড় নাকি আর প্লাস এইচ বড়, বলো দেখি, আর বড় না আর আর প্লাস এইচ বড়? হ্যাঁ, আর বড়। কেমনে হলো, উপরে তো শুধু লব হচ্ছে আর, আর হর কত দেখো দেখি, আর প্লাস এইচ, তার কোনটা বড় হলো, আর তো শুধু এইটুকু তাই না, আর আর প্লাস এইচ এখান থেকে এইটুকু। তাহলে আর প্লাস এইচ বড়। হ্যাঁ, কি সন্দেহ হচ্ছে? না, আর প্লাস এইচ বড়। এইচ বড়। তাহলে উপরে যে ও লবটা আমার এখানে ছোট আর হরটা কি বড়। তাহলে এখন লব যদি ছোট হয় আর হর যদি বড় হয়, তাহলে ভাগফলটা কত হবে, ধরো যে একটা ভগ্নাংশ যে 3/4, উপরেটা তো ছোট ছিল তাই না, নিচেটা কি বড়, তাহলে যে ভাগ করলে কি আসবে, এক থেকে বড় আসবে না এক থেকে ছোট আসবে? এক থেকে ছোট। এক থেকে ছোট আসবে তাই না। আচ্ছা, এক থেকে ছোট বলতে কি বোঝানো হচ্ছে? পয়েন্টই আসবে উত্তরটা। পয়েন্ট আসবে, অর্থাৎ দশমিক সংখ্যা আসবে তাই না, ধরো 0.125 বা 0.01 এরকম সংখ্যাগুলো তাই না। আচ্ছা, এখন দশমিক কোনো সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করো তাহলে কি পাবা? তুমি ক্যালকুলেটর নাও প্রয়োজনে, ধরো দশমিক একটা সংখ্যা, যেমন 3কে 4 দিয়ে ভাগ করলে কত পাবা বলো, ক্যালকুলেটর নাও, 3কে 4 দিয়ে ভাগ করেন কত পাচ্ছ, করেন করেন জিরো ঝটপট করে। পয়েন্ট সেভেন ফাইভ হ্যাঁ, 7.5। 0.75। এখন এইটাকে ধরো তুমি 5 দিয়ে গুণ করবে, 5 ধরো 0.75, তাহলে কত পাবে দেখো তো, 5-এর চেয়ে বেশি পাচ্ছ থ্রি না পয়েন্ট 5-এর চেয়ে? সেভেন ফাইভ হ্যাঁ, থ্রি পয়েন্ট সেভেন ফাইভ 3.75। তাহলে দেখো, এই দশমিক সংখ্যাটাকে তুমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছো, গুণ করার কারণে দেখো মানটা আরো কি বাড়ছে না কমছে? কমছে। বাট এই কমছে। একজন বলে বাড়ছে একজন বলে কমছে, তাহলে কোনটা সঠিক? 5-এর চেয়ে কমছে, কিন্তু আগে যে দশমিক সংখ্যাটা ছিল তার চেয়ে বাড়ছে। না, আমি বলছি এই যে 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 পূর্ণ সংখ্যাটা দিয়ে যে এটা গুণ করছি, সেই পূর্ণ সংখ্যাটার চেয়ে কি কমছে না বাড়ছে? কমছে। কমছে। তাহলে দেখো, যে এইখানে যে অংশটা রয়েছে, এই অংশটুকু যে, হ্যাঁ, যেটুকু আমি ব্লক করছি, এটুকুর মানটা 1 অপেক্ষা কম, বুঝতে পেরেছেন কি, 1 অপেক্ষা কি হচ্ছে, হ্যাঁ, কম হচ্ছে। কম হচ্ছে। আর জি এর মানটা তো আমরা জানি কত, 9.8, জি এর মান কি 9.8। তাহলে এই মানটা তো 1 অপেক্ষা কম, এবং তাকে যদি এখন 9.8 দ্বারা যদি আমি গুণ করি, তাহলে কত পাবো, 9.8 পাবো নাকি 9.8-এর বেশি পাবো নাকি 9.8-এর কম পাবো? 9.8-এর কম। কম পাবো, রাইট, যদি বুঝে বলো তাহলে সঠিক রয়েছে। হ্যাঁ, তাহলে এই মানটা আমি পাচ্ছি 9.8-এর চেয়ে কি কম, অর্থাৎ জি এর চেয়ে কম। তাহলে জি প্রাইমের মানটা কত পাচ্ছ, জি এর চেয়ে কি বেশি পাইলা না কম পাইলা? কম। কম পাইলা। তাহলে এই জি প্রাইমটাকে কি ধরছিলা, ওই যে এই যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ধরেছিলে না, জি, হুম। জি প্রাইমটা ছিল এই উচ্চতায় কি অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ ধরছিল কত, জি প্রাইম।
তার মানে কি বোঝা গেল, যে ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান কি ততই বাড়তে থাকবে না কমতে থাকবে? কমতে থাকবে। ততই কমতে থাকবে, হ্যাঁ। অনেক সময় পরীক্ষায় এরকম আসে যে দেখাও যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান বাড়বে না কমবে, হ্যাঁ, বিশ্লেষণ করো। ঘ নাম্বার অনেক সময় দিতেও পারে। তো এই তো একটা প্রমাণ হলো। আর আরেকটা কি বলেছিলাম, যে ভূপৃষ্ঠ থেকে যতই নিচের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মানটা ততই কি কমে। এই প্রমাণটা কি দেখতে চাও? দেখি। আচ্ছা, যদি দেখতে চাও তাহলে আমি পেজটাকে চেঞ্জ করে নিই। আচ্ছা, দেখো তাহলে। আচ্ছা, এটা ধরে নিচ্ছি পৃথিবী, হ্যাঁ, পৃথিবী। আচ্ছা, আমি আর একটু এখানে করি। এটা হলো পৃথিবীর কেন্দ্র, এটা হলো পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র থেকে এই দূরত্ব হলো আর। ধরে এখানে একটা বস্তু রয়েছে, সেই বস্তুটার ভর কত? ছোট হাতের এম। আর পৃথিবীর ভর কত? বড় হাতের এম। বস্তুটাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ভূপৃষ্ঠের কি বাইরে না ভূপৃষ্ঠের ভিতরে নিয়ে যাচ্ছ? ভূপৃষ্ঠের ভিতরে। ভিতরে। কতটা ভিতরে নিয়ে যাচ্ছি? ধরো যে এইচ গভীরতায় নিয়ে যাচ্ছি। কত গভীরতায়? এইচ গভীরতায়। তার মানে এখান থেকে এইটুকু হলো কত? এইচ গভীরতা। মানে বস্তুটা আগে এখানে ছিল, এখন আমরা বস্তুটাকে এই জায়গাটাতে নিয়ে এসেছি, এই জায়গাটা নিয়ে আসছি। তাহলে ভূপৃষ্ঠ থেকে এটুকু হচ্ছে কত? এইচ। তাহলে এই কেন্দ্র থেকে এটুকুর দূরত্ব কত হবে? এটা তো পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে এটুকুর দূরত্ব কত হবে বলেন? আর মাইনাস আর এইচ। হ্যাঁ, আর মাইনাস এইচ। তাহলে এটুকু হলো আর মাইনাস এইচ। এই তো আমার লেখার কাজ শেষ। আচ্ছা, এখন পৃথিবীর গড় ঘনত্ব আমরা রো বিবেচনা করি। পৃথিবীর ঘনত্ব বিবেচনা করব কত? রো। এটা গড়, গড় হিসেবে আমরা বিবেচনা করছি। তাহলে দেখো, যে ভূপৃষ্ঠে, সরি আমি কলমটাকে চেঞ্জ করি। তাহলে ভূপৃষ্ঠে জি, অভিকর্ষ ত্বরণ জি সমান কত? জি এম বাই কত বলেন? আর স্কোয়ার, এই তো। এটা যেটা আমরা আগে প্রমাণ করেছি যে অভিকর্ষ ত্বরণের রাশিমালা, হ্যাঁ, জি সমান জি এম বাই আর স্কোয়ার। এখন তোমরা একটা সূত্র পাবে পরবর্তী অধ্যায়গুলোতে, হ্যাঁ, সেখানে একটা সূত্র পাবে এরকম, যে ঘনত্ব রো সমান হলো যে এম বাই ভি। মানে এমটা হচ্ছে ভর আর ভিটা হলো কি আয়তন। তাহলে এখান থেকে কি আসে দেখো দেখি, তাহলে এম সমান কি হবে বলেন তো? ভি রো। লিখা যাবে না এটা? যাবে। যাবে। স্যার রো চিহ্নটা আরেকবার লিখলে ভালো হইতো। হ্যাঁ, এই যে রোটা হচ্ছে এই পি এর মতো একটু নিচে শুধু একটু বাঁকাই দিবেন, হ্যাঁ, পি এর মতো। বুঝছি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে দেখো, ভিটা হলো কি আয়তন। এখন পৃথিবীটা কেরম, পৃথিবীর শেপটা কেমন? গোলক আকৃতির, তাই না? এখন গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই আর কিউব। আর এখানে রো তো আছে, আমার রো থেকে গেল। আয়তন নির্ণয়ের সূত্র হলো, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হলো 4/3 পাই আর কিউব, যেখানে আরটা হলো কি ব্যাসার্ধ। আর রোটা কি ছিল? রোটা তো তোমার ছিল কি পৃথিবীর ঘনত্ব ছিল, গড় ঘনত্ব। তাহলে আমরা এই পৃথিবীর ভরের জায়গায় লিখতে পারবো জি ইন্টু এম এর জায়গায় কি লিখতে পারবো? 4/3 পাই আর কিউব রো বাই আর স্কোয়ার। বা এখানে লিখতে পারি আমরা 4/3, 4/3। তাহলে এখানে কি থাকবে? পাই আর জি রো।
এটুকু থাকলো, তাই না? দেখো দেখি ঠিকভাবে, 4/3 পাই আর জি রো। এ পর্যন্ত বুঝতে পেরেছেন তো নাকি? এটা আমি ধরে নিলাম 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, এখন বস্তুটাকে আমরা কোথায় নিয়েছি? যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় নিয়েছি, তাই তো? তাহলে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ কত? এইচ গভীরতায়, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, আমি ধরে নিচ্ছি এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। তাহলে কত হবে বলেন দেখি উপরে? জি এম বাই কত থাকবে বলেন? তাহলে আর স্কোয়ার, না, কেন্দ্র থেকে এটুকুর দূরত্ব কত তাহলে? আর মাইনাস এইচ আর মাইনাস এইচ হোল স্কোয়ার। স্কয়ার। আচ্ছা, এখানে এমটা ছিল পৃথিবীর ভর, তাই না? এখানে বড় হাতের এমটা ছিল পৃথিবীর ভর, যখন বস্তুটা ছিল কোথায়? ভূপৃষ্ঠে। যখন বস্তুটা ছিল কোথায়? ভূপৃষ্ঠে ছিল। এখন কিন্তু বস্তুটা ভূপৃষ্ঠে নেই, কোথায় আসছে? ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায়? এস গভীরতায় আসছে। তখন কি তার ভরটা এম থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হয়ে গেল। ধরো আমরা সে ভরটা ধরলাম কত? এম প্রাইম। তাহলে এই যে এই সূত্র অনুসারে এখন আমরা লিখবো এই যে এটা, এটা বা এটা যেটাই বলো না কেন, তাহলে সেখানে ঘনত্ব কি, ভর কেন চেঞ্জ হবে? সরি, ভর কেন চেঞ্জ হবে? ওজন চেঞ্জ হতে পারে কিন্তু ভর কেন চেঞ্জ হবে? ভরটা, এখন দেখো হুম, বস্তুটা কোথায় ছিল? বস্তুটা ছিল আগে কোথায়? ভূপৃষ্ঠে, তাই না? যখন জি। ভূপৃষ্ঠে ছিল, তখন পৃথিবীর ভর তো তুমি সম্পূর্ণ পৃথিবী বিবেচনা করেছো, যার ভর ছিল কত? এম। কিন্তু এখন হুম। বস্তুটা তো ভূপৃষ্ঠে নেই, আসছে কোথায়? এইচ গভীরতায়। তাহলে এইচ গভীরতায় যদি তুমি একটা গোলক বিবেচনা করো, ওই গোলকটির ভরও কি এম হবে? ও না। আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, সেটা কত ধরলাম? এম প্রাইম, হ্যাঁ। তাহলে এই সূত্রানুসারে বলেন, এই সূত্র থেকে, তাহলে এই এম প্রাইম সমান কত লিখতে পারবো আমরা বলেন দেখি? যে ভিরো, তাই না? মানে ওইটুকুর কি আয়তন। তাহলে আয়তনটা কত হবে? 4/3 পাই। আর ব্যাসার্ধ কতটুকু? এইটুকু গোলকের ব্যাসার্ধ কত? এই যে এইচ গভীরতা তো বস্তুটা এখন এখানে আসছে না? এখন যে আমি এখানে একটা গোলক বিবেচনা করছি, তাহলে এটুকুর ব্যাসার্ধ কত? আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ হোল কিউব। আর রো তো এখানে থাকলোই। দেখো দেখি বুঝতে পারছেন কিনা? স্যার কিউবটা কেন হচ্ছে? গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি সেটা বলো? ও গোলকের আয়তন ফোর, নির্ণয়ের সূত্র কি? গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হলো 4/3 পাই আর কিউব। ফোর এটা বাই হচ্ছে সূত্রের কিউব। এটা কি? সূত্রের কিউব। এখানে এখানে তোমার আমার বানানো কিউব না। কার কিউব এটা? গোলকের আয়তন। সূত্রের কিউব। হ্যাঁ, সূত্রের কিউব। যে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হলো 4/3 পাই আর কিউব, অর্থাৎ ব্যাসার্ধের উপরে কিউব। তা এখন বস্তুটা তো এখন এখানে আসছে না, এই জায়গাটাতে। তাই পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব কত? পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব আর মাইনাস এইচ, তাই না? এই জন্য আর মাইনাস এইচ হোল কিউব থাকলো। বুঝতে পারছেন না পারেন নাই বলেন? পারছি। আচ্ছা, যদি যদি বুঝতে পারো তাহলে এম প্রাইমের মানটা এখানে বসাও। বড় হাতের জি ইন্টু কত? 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব, আর এখানে রো। রোটা কেন চেঞ্জ হচ্ছে না? আমরা শুরু থেকেই ধরে নিয়েছিলাম রোটা কি গড় ঘনত্ব। আর নিচে কি থাকলো দেখো? আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এটা যদি আমরা একটু কাটাকাটি করে কি পাবো দেখো? 4/3 থাকলো, পাই থাকলো, এখানে আর মাইনাস এইচ হোল কিউব আছে, নিচে আর মাইনাস এইচ হোল স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হবে? আর মাইনাস এইচ থাকবে না? তারপরে আর কি থাকবে? বড় হাতের জি
আর এখানে থাকলো রো। এটা আমি ধরলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন যে কাজটা করব, এই 2 ভাগ 1, হ্যাঁ, 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি। 2 ভাগ 1 হতে আমরা কি পাই দেখি। তাহলে এখানে ছিল জি প্রাইম, তাই না, বা জি প্রাইম বাই জি। জি প্রাইমের মানটা বলেন। তাহলে 4 পাই r - 8 জি রো ভাগ হচ্ছে 3। ভাগটা উল্টে গিয়ে কি হবে, গুণ হবে। তা জি এর মান ছিল আমাদের এইটা, তাই না, এটা ছিল জি এর মান। তাহলে উপরে যাবে কত, 3, আর নিচে কি আসবে, 4 পাই r0 এটা থাকলো। এখন এখানে আমরা দেখি এখান থেকে কি কি ক্যান্সেল যায়, হ্যাঁ। আমি তো কাটাকাটি করতে চাই না, তাহলে এখানে দেখো 4 পাই, এই 4 পাই বাদ দেওয়া যায়, তাই না। তারপরে 0 0 বাদ দেওয়া যায়, 3 3 বাদ যায়, তাই না। তাহলে এখানে আমরা দেখি কি কি থাকে। তাহলে এখানে জি প্রাইম বাই জি সমান, উপরে থাকলো কি, r - 8 বাই কত রে, আর। আচ্ছা, তাহলে এখানে জি প্রাইম সমান, এটা জিটা গুণ হয়ে যায় না, r - 8 বাই আর। এটাকে আর একটু যদি আমি লিখতে চাই, এইখান থেকে লেখাটা শেষ করে দেওয়া যায়। আচ্ছা, লিখি জি, এটাকে এভাবে লেখা যাবে না, r/r - 8 বাই আর যাবে তো লেখা নাকি। যাবে। যাবে, তাহলে জি প্রাইম সমান থাকলো জি, তাহলে আর কে আর দিয়ে ভাগ করলে 1 - 8 বাই ইস বাই আর। আর, এইচ/আর। এই যে আমরা একটা ইকুয়েশন আমরা এখানে পেয়েছি, এই ইকুয়েশনটার দিকে এখন একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখানে এইচটা কি ছিল, মনে রাখতে পারছো এইচটা কি ছিল। এইচটা ছিল ভূপৃষ্ঠ থেকে কত গভীরতা, এইচ গভীরতায়, নিচের দিকে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতার নিচে। আর আরটা কি ছিল, পৃথিবীর কি, ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে একটু বলো, বুঝে শুনে বলো, এইচ বড় না আর বড়। আর বি- বড়। আর বড়। তোমার যদি বিশ্বাস না হলে চিত্রটা আর একটু দেখে নাও, এই যে চিত্রটা দেখো, এই যে দেখো, আর এর মানটা হচ্ছে এখান থেকে এটুকু হলো আর। এইচ বলতে এখানে এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, এখান থেকে এটুকু পর্যন্ত এইচ, তাই না। তাহলে এখানে আরটা কি হচ্ছে, বড় হচ্ছে, তাই তো। তাহলে একটু খালি এখানে ভেবেচিন্তে কথা বলো। তাহলে এইচ এর মানটা ছোট, আর এর মানটা কি, বড়। তাহলে ওই যে বললাম, ছোট সংখ্যাটাকে বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করো, তাহলে কি পাবা, এক থেকে বড় পাবে না ছোট পাবে। ছোট ছোট পাবো। ছোট পাবো। আচ্ছা, এক থেকে আবার ওই ছোট সংখ্যাটা বিয়োগ করলে কি পাবো, এক থেকে বড় পাবো না আরো ছোট পাবো। ছোট পাবো। আর হ্যাঁ, তো প্রশ্নটা আরেকবার বলতো। এখানে এইচ এর মানটা বড় না আরটা বড় বলো। আর বড়। আর বড়, তাহলে এইচ বাই আর এর মানটা এক থেকে বড় হবে না ছোট হবে। এক থেকে ছোট হবে। ছোট হবে। তাহলে তাহলে যে মান এইচ বাই আর এর যে মানটা পাইলাম সেটা হলো এক থেকে ছোট। এখন ওয়ান থেকে ওই মানটা যদি বিয়োগ করে দিই, তাহলে কি পাবো, এক থেকে বড় পাবো না ছোটই পাবো। ছোট পাবো। এক থেকে ছোট ছোটই পাবো। পাবো। আর ওই যে যে ছোট মানটা পাইলাম, তার মানে এখানে যে মানটা আমি পাচ্ছি, এই যে এখানে এইটুকুর যে মানটা আমি পাইলাম সেটা ছিল এক থেকে কি ছোট। তো এক থেকে ছোট সংখ্যাটাকে যদি জি এর মান দ্বারা গুণ করো, অর্থাৎ 9.8 দ্বারা যদি গুণ করো, তাহলে কি কত পাবে, 9.8 এর সমান পাবে না বেশি পাবে না কম পাবে। কম পাবো। কম পাবো। তাহলে জি প্রাইমের মানটা জি এর চেয়ে কি বেশি বাড়লো না কমে গেল। কমে গেল। কমে গেল। জি প্রাইমটা কি ছিল, কত গভীরতায় ত্বরণ ছিল।
এইচ এইচ। গভীরতা। এইচ গভীরতায় ত্বরণ ছিল, মানে ভূপৃষ্ঠ থেকে তুমি এইচ গভীরতা নিচে গেছো, ত্বরণটা তাহলে কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ভূপৃষ্ঠ থেকে যতই তুমি নিচের দিকে যাবে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কি ততই কমতে থাকবে। বুঝতে পারছেন না পারেন নাই? পারছি। তাহলে দুটোই হয়, তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও জি এর মান কমতে থাকে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলেও জি এর মান কমতে থাকে, এবং পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা কমতে কমতে কত হয়, শূন্য হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা বস্তুর ওজন নিয়ে একটু আলোচনা করব, বস্তুর ওজন। হ্যাঁ, বস্তুর ওজন এই ডব্লিউ সমান কি জানি, বস্তুর ওজন ডব্লিউ সমান এমজি, তাই না? এখন বস্তুর ভর তো নির্দিষ্ট, তাহলে বস্তুর ওজনটা নির্ভর করে মূলত কার উপরে, জি এর উপরে, অভিকর্ষ ত্বরণের উপরে। এখন ভূপৃষ্ঠে একটা বস্তুর ওজন যত হবে, একে যদি আমি উপরের দিকে নিয়ে যাই, ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে নিয়ে যাব, তাহলে কি হয়? জি ত্বরণটা কমতে থাকে না? তাই ত্বরণ কমতে থাকলে তার মানে কি, তার ওজনও কমতে থাকে। আবার বস্তুটাকে যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নিয়ে যাও, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও তার ত্বরণ কমতে থাকে, দ্যাট মিন কি, তার ওজনও কমতে থাকে। এই কথাগুলো মনে রাখতে হবে। আর ঠিক ভূকেন্দ্রে জি এর মান যেহেতু সেখানে শূন্য, তার মানে কি, জি এর মানটা শূন্য হলো, তার এম ইন্টু শূন্য তাহলে কত হয়, শূন্য, তার মানে সেখানে বস্তুর ওজনটাও শূন্য। এই কারণে তোমার বস্তুর ভর স্থানভেদে কি হয় না, পরিবর্তন হয় না, কিন্তু বস্তুর ওজন স্থানভেদে কি হয়, পরিবর্তন হয়। এটাই হলো ভর আর ওজনের মধ্যে পার্থক্য। বস্তুর ভরটা স্থানভেদে কি হয় না, পরিবর্তন হয় না, কিন্তু ওজনটা পরিবর্তন হয়। কেন? ওজনটা এই জি এর উপর নির্ভর করে। জি এর মান বেশি হলে বস্তুর ওজনও বেশি হবে, জি এর মান কমে গেলে তোমার বস্তুর ওজনে কি হবে, কম হবে। তাহলে এই যে আমরা আজকে যে আলোচনাটা করলাম, এটা কিছুটা গাণিতিক অনুশীলন আমরা করতে পারি। আচ্ছা, এখানে একটা দেখো উদ্দীপক দেখতে পাচ্ছ কি? আচ্ছা, আমি একটু বড় করে দিই, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু তুলে নিলেই ভালো হবে। হ্যাঁ, দুই জি। 2 মিনিট সময় একটু তুলে নাও দেখি। তোলা হয়েছে কি? স্যার, দুইটাই কি গ নাম্বারের প্রশ্ন? হুম, দুটাই গো, একটা গো এক, একটা গো দুই। হ্যাঁ, দুটোই গো হিসেবে চালানো যেতে পারে। হ্যাঁ। স্যার, তোলা হয়েছে। হ্যাঁ, তুলা যদি হয়ে থাকে, দেখো এখানে দেখো পৃথিবীর ভর দেওয়া রয়েছে আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তাই না? তাহলে গয়ের সমাধানে যাও। পৃথিবীর ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়? পৃথিবীর, ক্যাপিটাল এম। হ্যাঁ, তো লিখো এখানে ক্যাপিটাল এম সমান এত, এত কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করবা? এখানে পৃথিবীর ভর এম সমান কত, 5.98 ইন্টু 10⁻24 এত কি কেজি।
আর পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6.37 ইন্টু 10⁶ এত কি মিটার। গ নাম্বারে চাইছিল কি পৃথিবী পৃষ্ঠে জি এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে জি সমান হোয়াট, তাহলে প্রথম একের সমাধান যেটা আমরা জানি কি জি সমান জি এম বাই কি আর স্কোয়ার। তো মান বসাই দেন। আজ বড় হাতের জি এর মান তো তোমাদের জানাই রয়েছে 6.67 ইন্টু 10⁻11। হ্যাঁ, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। 6.67 আর পৃথিবীর ভর কত 5.98 ইন্টু 10⁻24 আর আর এর মান 6.37 ইন্টু 10⁶। তাহলে ক্যালকুলেশন করেন, যেটা আসবে সেটাই অ্যান্সার। আচ্ছা, এখানে একটা কথা, এখানে ওই পৃথিবীর ভর 5.98 যেটা, হ্যাঁ, ইন্টু 10⁻24 আছে না, মাইনাসটা হবে না, মাইনাসটা ভুল করে লেখা হয়েছে। হ্যাঁ, পৃথিবীর ভর এটা এখানে মাইনাসটা হবে না, একটু ঠিক করে নেন, এখানে মাইনাসটা হবে না। মাইনাস হলে তো শেষ সংখ্যাটা অনেক ছোট হয়ে গেল। হ্যাঁ, এটা তোমার পাবে যে তোমাদের এই যেটা পাঠ্যপুস্তক, হ্যাঁ, 85 পৃষ্ঠায় এই মানটা দেওয়া রয়েছে। হ্যাঁ, পৃথিবীর ভর যে 5.98 ইন্টু 10⁻24 কেজি। মানটা মনে রাখতে হবে বহু নির্বাচনের জন্য। তো এটার অ্যান্সার 9.8298 হ্যাঁ, 9 পয়েন্ট। ইন্টু 10⁻⁻, ইন্টু 10⁻24। না না, এরকম তো হবে না, ভালোভাবে ক্যালকুলেশন করো। 9.829 এরকম আসছে। 5.98, আচ্ছা আমি দেখছি। 9.829875 ইন্টু 10⁻24। 10⁻24 তো অসম্ভব একটা কথা, সেটাই তো তোমাকে বলছি, তুমি বুঝো না। স্যার আমার 10 টু দি পাওয়ার কিছু আসেনি। হ্যাঁ, 10⁻⁻ কোনো কিছুই আসবে না, শুধু 9.8 সামথিং আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, 5.98 আবার ইন্টু কেন আসবে? 6.6, ক্যালকুলেটর সার্টিফিকেট আছে নাকি? 6.37 x/6, এটা আসবে 9.829 এত মিটার পার কি সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা গয়ের অ্যান্সার গেল, তাই না? তা ঘটা কি বলছে? ওই যে গ2 যেটা, গ2টা তো আরো সহজ। ওই যে একই সূত্র, বলছে 100 মিটার উচ্চতায়, শুধু এইচ এর মান একটা দেওয়া রয়েছে 100 মিটার। তাহলে কি জানো সেটা? আমরা জানি জি প্রাইমও লিখতে পারো বা জি এইচও লিখতে পারো, জি এম বাই কি হবে আর প্লাস এইচ এত কি রে, এত হোল স্কোয়ার। তাহলে 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম এর মান কত 5.98 ইন্টু 10⁻24, আর আর এর মান হচ্ছে 6.37 ইন্টু 10⁻6। আর কত মিটার উচ্চতায় নেওয়া হয়েছে 100 মিটার যোগ 100, সূত্রে আছে স্কোয়ার। এইটুকু ক্যালকুলেশন করলে যেটা আসবে। তো 3.988 ইন্টু 10 টু দি পাওয়ার 14। 10⁻14 তো অসম্ভব, 3.8 সামথিং এটা ঠিক রয়েছে। আরেকবার ক্যালকুলেশন করো, 6.67 ইন্টু 5.98 exp24 ভাগ 100 প্লাস 6.37 exp6 হোল স্কোয়ার। তাহলে এটার রেজাল্ট আসলো
9.82956 ইত্যাদি, হ্যাঁ, এত কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো দেখি ঠিক আছে কিনা। এই প্রবলেমটা পাবে তোমাদের বইয়ে, কত পৃষ্ঠা বলছিলাম, 85, হ্যাঁ 85 পৃষ্ঠায় তো ওই মানটা দেওয়া রয়েছে, সেখান থেকেই এই প্রবলেমটা দেওয়া মূলত। আমাদের ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই আমরা বসাবো, হ্যাঁ। ও, আচ্ছা, হ্যাঁ, এখানে একটু হ্যাঁ, প্রশ্নটা টাইপ করতেই মনে হয় সমস্যাটা ছিল। এখানে কত, 100 মিটার বলছে না? 100 মিটার না, ছিল ওটা 100 কিলোমিটার ছিল। একটু ঠিক করে নিবা নাকি দেখো তো। 100 কিলোমিটার ছিল, এই যে এখানে মিটার না, এটা হবে কিলোমিটার। কিলোমিটার। তাহলে 100 কিলোমিটার যদি হয়, তাহলে এখানে কত হবে? 100 কিলোমিটারকে মিটার করেন। 100 কিলোমিটারকে মিটার করলে কত হবে বলো? এই 100 তো আছেই, আরো কয়টা শূন্য হবে? তিনটা, 1 2 3, এত স্কোয়ার। তাহলে প্রশ্নটাতে দুটো এডিট করতে হবে, একটা হচ্ছে বস্তুর পৃথিবীর ভর, ওখানে মাইনাসটা হবে না, আর এখানে হবে 100 কিলোমিটার, শুধু 100 মিটার না, 100 মিটার হলে তো মান কাছাকাছি চলে আসে, কিলোমিটার। এবার করেন তাহলে। সিক্স যে 6.67 ইএক্সপি 11 ইন্টু 5.98 ইএক্সপি 24 ভাগ হলো 6.37 এক্সপি 6 প্লাস, একের পরে কয়টা শূন্য? পাঁচটা শূন্য, 1 2 3 4 5, দুই, দুই আর দুই চার পাঁচ, এরপরে হচ্ছে স্কোয়ার, হ্যাঁ, 9.52। এটা রেজাল্ট আসবে 9.52, 5 to 8 দিতে পারো, 5 to 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক করেছেন? প্রশ্ন ঠিক করেছেন তো নাকি? জি স্যার। হ্যাঁ, প্রশ্নটা তো ওখানে 100 মিটার হবে না, 100 কিলোমিটার হবে। তাহলে 100 কিলোমিটার বিবেচনা করে 9.528 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা গেল একটা প্রশ্ন, আরেকটা আছে, দেখো। এটা একটা প্রশ্ন, হ্যাঁ, দেখো দেখি, এটা পরীক্ষায় আসার মতো। আগে প্রশ্নটা তোলা চাই, হ্যাঁ, প্রশ্ন তুললে সুবিধা হয়।
তোলা হয়েছে কি? জি স্যার, তোলা হয়েছে। তাহলে একটু পড়েন এবং বুঝার চেষ্টা করেন। পড়বেন এবং বুঝারও চেষ্টা করবেন, হ্যাঁ। কি বলছে? চাঁদের ভর পৃথিবীর ভরের 80 ভাগের 1 ভাগ, তাই না? চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 ভাগের 1 গুণ। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানটা দেওয়া রয়েছে, হ্যাঁ। আর কিছু, আর চাঁদের ভরটা পৃথিবীর ভরের কত? 80 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এখানে যদি এখানে যে তথ্যগুলো রয়েছে, চাঁদের ভর, হ্যাঁ, ধরো চাঁদের ভর এম, আর ছোট হাতের এম তে মুন, হ্যাঁ, অর্থাৎ চাঁদের ভর পৃথিবীর ভরের কত গুণ? 80 ভাগের 1 ভাগ। এখন পৃথিবীর ভর কত ধরবা? এম তো বড় হাতের, এটা গেলো কি পৃথিবীর ভর, হ্যাঁ। ইতে আর্থ, আর্থ মানে পৃথিবী, এর কত? 1/80। এটা আগে দেখেন বুঝতেছো কিনা, হ্যাঁ। এই টা হচ্ছে কি চাঁদের ভর, আর টা হচ্ছে পৃথিবীর ভর। ই দ্বারা আর্থ বোঝানো হয়েছে, আর্থ মানে কি পৃথিবী। আর এই যে ছোট হাতের এমটা দিয়েছি না, এটা মুন, চাঁদ। আর বড় হাতের এমটা হলো কি, এই বড় হাতের এমটা হলো চাঁদের ভর। আর এই বড় হাতের দ্বারা বোঝানো হচ্ছে পৃথিবীর ভর। তার মানে চাঁদের ভরটা পৃথিবীর ভরের 1/80। তার মানে কত হলো বলো দেখি? তার মানে ME/80। আরেকটা তথ্য দেওয়া রয়েছে, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ, তাই তো? তাহলে চাঁদের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, চাঁদের ব্যাসার্ধ। দ্বারা আমরা চাঁদ বুঝাইলাম। পৃথিবীর ব্যাসার্ধ কত? আর দ্বারা ব্যাসার্ধ, আর ইতে আর্থ পৃথিবী। আর এর কত? 1/4। তাহলে কত হলো? RE/4। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া রয়েছে। অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয়, তাই না? তাহলে এই ইতে আর্থ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর নাম্বারে চাইছে কি, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। অভিকর্ষ ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? জি দিয়ে। কিন্তু কোথায়? চাঁদে। এই যে দিলাম আমরা, এটা হোয়াট। আগে বলো এটুকু ক্লিয়ার হইতে পারছো কিনা, হ্যাঁ। এই যে চাঁদের ভর আর চাঁদের চাঁদের ব্যাসার্ধ। জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হতে পারো, তাহলে এখন ভূপৃষ্ঠে আমরা সমাধানে যাচ্ছি। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কি জানো? জি সমান কি বলো? GM/কি? R² তাই না? হ্যাঁ। তো এখানে শুধু দিব না, ওই যে পৃথিবীর ভরকে কি ধরছো? MM। আর পৃথিবীর, সরি, এখানে এখানে হবে ME আর RE। আর ক্লিয়ার? ই ভূপৃষ্ঠে। আর চাঁদে কত হবে? চাঁদে তাহলে GM, তাহলে MM/, কত রে? RM²। এটা বুঝতে পারছেন কি না, এই দুটো দেখো তো। আর সি। হ্যাঁ, যদি বুঝতে পারো, আমরা কি বের করব? আমরা বের করব কি, GM এর মানটা, অর্থাৎ চাঁদে অভিকর্ষ ত্বরণটা বের করব, হ্যাঁ। তাহলে বাকি অংশটুকু আমি আচ্ছা এখানেই করি যে, এখন এই GM/GE কত হবে দেখেন দেখি।
তোমরা চাইলে এখানে মান বসিয়ে দিতে পারো, পরে বসালেও চলবে। তাহলে জিএম এর মান কত? জিএম বাই হলো RM² ইন্টু জি এর মান তো এটা না, তাহলে ভাগটা গুণ হয়ে গেল। তাহলে এখানে RE² ভাগ GME। আচ্ছা, তাহলে সর্বশেষ আমাদের থাকলো এখানে GM/GE সমান, জিজি বাদ গেল, হ্যাঁ। আর তাহলে এখানে থাকলো আমাদের এই MM RE² আর নিচে থাকলো RM² ME বা ME RM²। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে উপরে থাকলো জিএম আর নিচে কি, জি এর মান কত ছিল, অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ছিল কত, 9.8 সমান। এখন মানগুলো ধীরে ধীরে বসান। এর মান কত, ME/80, ME/80। এর মান, হ্যাঁ, তো এ থাকলো RE² এমই, এমইটা থাকলো ইন্টু এর মান কত, RE/4, তাই তো, RE/4 এত কি, হোল স্কোয়ার। এখন ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় করতে হবে যেন ভুল না হয়। তাহলে এখানে জিএম বাই কত, 9.8। তাহলে একটু ক্যালকুলেশনটা করি আমরা ধীরে ধীরে, হ্যাঁ। তাহলে উপরে থাকলো তোমার ME RE², 80টা নিচে চলে আসলো, 80টা নিচে চলে আসলো। তোমাদের সুবিধার্থে আমি এখানে আরেকটা পার্ট করে দিই, হ্যাঁ। ইনটু, তাহলে এখানে দেখো 4 4 কত, 16, হ্যাঁ। তাহলে 16টা কোথায় গেল, উপরে। আর নিচে আসবে কি, ME RE², এই তো। দেখো একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে এটা করতে হবে, হ্যাঁ। তাহলে এখানে দেখো কিছু জিনিস বর্জন হয়ে যায়, যেমন ME বাদ যায়, RE² বাদ যায়। আমি তো কাটতে চাই না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই একটু কেটে দিলাম এটা। তাহলে 5 16 80, 5 16 80, তাই না? তোমরা কিন্তু কাইটো না, পরীক্ষার খাতায় এইভাবে কাটাটা ঠিক হবে না, হ্যাঁ, এমনিতেই ক্যালকুলেশনটা করতে হয়। তাহলে এখানে দেখো আমরা সর্বশেষ পাইলাম জিএম বাই কত, 9.8, GM/9.8 সমান 1/5, বা জিএম সমান কত হবে, 9.8 ভাগ হচ্ছে 5। অতএব জিএম সমান 9.8 কে 5 দিয়ে ভাগ করেন। ওয়ান। 1.96, 1.96। তাহলে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পেয়ে গেছো 1.96 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা চাঁদে অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠে 9.8, হ্যাঁ। আর এই সমাধানে এই গাণিতিক সমস্যাটাতে পাইছো কত, 1.96। আচ্ছা, এরপরে ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল আমাদের, ঘ নাম্বারটা কি ছিল দেখেন দেখি। ঘ নাম্বারটা ছিল, ওহো, চেঞ্জ হয়ে গেছে সব। আচ্ছা, কি ছিল, ভূপৃষ্ঠে একজন লোকের ওজন 680 নিউটন, ভূপৃষ্ঠে একজন লোকের ওজন 680 নিউটন। লোকটি চাঁদের পৃষ্ঠে কতটুকু ওজন হারাবেন, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। লোকটি চাঁদের পৃষ্ঠে কতটুকু ওজন হারাবেন গাণিতিকভাবে
বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এখানে দেখো লোকটির ওজন কত ছিল? 680 নিউটন, এই তো। তো এটা সমাধানের জন্য আমরা এখানে যাই, ঘ নাম্বার সমাধান। ধরো লোকটির ভর এম, হ্যাঁ, লোকটির ভর কত ধরবে? এম, আর অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে তো দেওয়াই রয়েছে। তাহলে লোকটির ভর বের করা যাবে ডব্লিউ সমান এম জি সূত্র দিয়ে, হ্যাঁ। তাহলে এখানে লোকটির ভর, এখানে আচ্ছা তোমরা একটু বিস্তারিত লিখতে পারো, হ্যাঁ, বলছে না কতটুকু ওজন হারাবে, একটু বিস্তারিত লিখো, ঘ নাম্বার তো, সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে ভূপৃষ্ঠে লিখো, একটু বিস্তারিত লিখো, ভূপৃষ্ঠে লোকটির ওজন, লোকটির ওজন ডব্লিউ সমান কত দেওয়া রয়েছে? 680 নিউটন, 680 নিউটন। এখন তুমি লিখো অতএব লোকটির ভর, অতএব লোকটির ভর এম সমান কি? ডব্লিউ বাই জি। ওই যে ডব্লিউ সমান এম জি বা এম সমান ডব্লিউ বাই জি। তাহলে ভূপৃষ্ঠের লোকটির ওজন কত ছিল? 680। আর ভূপৃষ্ঠের তরল অভিকর্ষ ত্বরণের মান কত দেওয়া ছিল? 9.8। তাহলে লোকটির ভরটা বের হয়ে যাবে খুব সহজে। তো 680-কে 9.8 দিয়ে ভাগ দেন, 680 ভাগ 9.8, তাহলে কত আসলো? 69.387 এত কি কেজি। তাহলে লোকটির ভর পেয়ে গেছে। আচ্ছা, গ হতে চাঁদে লোকটির অভিকর্ষ ত্বরণ পাইছো, তাই না? লিখো গ হতে, গ হতে পাই চাঁদে লোকটির ত্বরণ, চাঁদে, হ্যাঁ, চাঁদে অভিকর্ষ ত্বরণ লিখো, চাঁদে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, এই জিএম সমান কত পাইছো? 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো চাঁদের ত্বরণটা পেয়েছো, তার মানে কি চাঁদে লোকটির এই ওজনটা খুব সহজ বের হবে। তাহলে অতএব চাঁদে লোকটির ওজন, অতএব চাঁদে লোকটির, লোকটির ওজন ডব্লিউ এম ধরতে পারো, হ্যাঁ, ডব্লিউ এম সমান কি? এম জি, এম জি এম দান। তাহলে লোকটির ভর কত ছিল? লোকটির ভর কত পাইছো? 69 পয়েন্ট, লোকটির ভর পেয়েছো এই যে 69.387। আর চাঁদে অভিকর্ষ ত্বরণ কত ছিল? 1.96। তাহলে দুইটা গুণ করেন, 135.9। 1.96, তাহলে 135, তাহলে কত? 135 ইন্টু 99, এই 992, এত কি নিউটন। তাহলে দেখো ভূপৃষ্ঠের লোকটার ওজন ছিল 680 নিউটন, হ্যাঁ, আর চাঁদের লোকটির ওজন কত হয়েছে? 135.992 নিউটন, তাই না? তাহলে হারাইছে কতটুকু? বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি। কিছু প্রশ্নে চাইছিল যে লোকটি চাঁদের পৃষ্ঠে কতটুকু ওজন হারাবে। অতএব লোকটি চাঁদের পৃষ্ঠে ওজন হারাবে, অতএব লোকটি চাঁদের পৃষ্ঠে ওজন হারাবে। কতটুকু ওজন হারাবে? ভূপৃষ্ঠে ছিল কত? 680 নিউটন, আর চাঁদে হয়েছে কত? 135.992 নিউটন। তাহলে বিয়োগ করে দেন।
তাহলে 544.00736 0.00736 এত নিউটন। দশমিকের পর 3টা ডিজিট পর্যন্ত লিখতে পারো, আর সর্বোচ্চ 4টা পর্যন্ত, এতগুলো লেখার প্রয়োজন হবে না। তাহলে লোকটি চাঁদের পৃষ্ঠে কত নিউটন ওজন হারাবে? 544.00736 নিউটন। বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, একবারে সহজ। কারো কোনো সমস্যা বুঝতে? না তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ। স্যার, আসসালামু আমার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিকিউ ছিল। হুম।